আসসালামু আলাইকুম। কিডোরা স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের আজকে সেকেন্ড ট্রাইমেস্টার সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। গত দুটি পর্বে আমরা আমাদের মায়েদের শরীরের সুন্দর পরিবর্তন, ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু প্রেগনেন্সির জার্নিতে শুধু ভালো ভালো খাওয়া, বেশি বেশি খাওয়া এটাই তো নয়। এখানে আরও ব্যাপার স্যাপার রয়েছে, যে আমাদের হচ্ছে বাচ্চার মেডিকেল সুরক্ষাটাও কিন্তু এনশিওর করতে হবে, এটা আমাদের নিশ্চিত করতে হয়। তাই আজকের পর্বটি একটু টেকনিক্যাল, কিন্তু আমি মনে করি আমাদের বাবা মায়ের জন্য আজকের পর্বটি শোনা সবচেয়ে বেশি জরুরি। একদম ঠিক বলেছেন ডক্টর সানা। মায়েরা সেকেন্ড ট্রাইমেস্টারে পা রাখার সাথে সাথে ডাক্তাররা সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি যে টেস্টটি করতে দেন সেটি নিয়ে আমাদের আজকে 47 নম্বর প্রশ্ন। 17 সপ্তাহের পর স্পেশাল আল্ট্রাসাউন্ড বা আমরা যেটাকে অ্যানোমালি স্ক্যান বলি কেন করা হয় এবং এতে আসলে কি কি দেখা হয়? আপু, প্রেগনেন্সির পুরোটা জার্নি জুড়ে যদি আমাকে একটি মাত্র স্ক্যান নিয়ে কথা বলতে বলা হয়, যেটা একদমই স্কিপ করা যাবে না, খুবই প্রয়োজনীয় এই স্ক্যানটি হলো এই অ্যানোমেলি স্ক্যান। এটি সাধারণত আমরা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করিয়ে থাকি। এই স্ক্যানকে বাচ্চার শরীরের একটি হেড টু টো অডিট বলা যেতে পারে। এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের বাচ্চার শরীরে খুঁটিনাটি সবকিছু এখানে চেক করা হয়, রাইট? একদমই তাই, একদমই তাই। সাধারণ আল্ট্রাসাউন্ডে হয়তো আমরা শুধু বাচ্চার ওজন আর হচ্ছে হার্টবিট দেখি, কিন্তু অ্যানোমেলি স্ক্যানে ডাক্তাররা বাচ্চার ব্রেনের দুটি ভাগ ঠিকমতো তৈরি হয়েছে কিনা, হার্টের 4টি প্রকোষ্ঠ বা চেম্বার ঠিক আছে কিনা, কিডনি, মেরুদণ্ডের হাড় আর হচ্ছে পাকস্থলী সবকিছু অত্যন্ত সূক্ষ্মভাবে মাপেন এবং দেখেন। এমনকি বাচ্চার ঠোঁট কাটা কিনা, যেটাকে আমরা ক্লেফট লিপ বলে থাকি, এই ক্লেফট লিপের সমস্যা আছে কিনা, হাতের 5টি আঙ্গুল বা পায়ের পাতা ঠিক আছে কিনা, এবং অ্যামনিওটিক ফ্লুইড বা পানির পরিমাণও কিন্তু চেক করা হয় এই স্ক্যান দিয়ে। এটি আমাদের নিশ্চিত করে যে বাচ্চাটি কোনো বড় ধরনের জন্মগত ত্রুটি ছাড়াই হচ্ছে সুস্থভাবে বেড়ে উঠছে। এই যে স্ক্যানটি এত ডিটেইল ভাবে মায়ের আল্ট্রাসাউন্ড নিয়ে এত ডিটেইল থাকে যে এই আল্ট্রাসাউন্ডের পূর্বে মায়েরা আসলে বাইরে প্রচন্ড মানসিক চাপে ভোগেন। আমাদের 48 এবং 49 নম্বর প্রশ্নটি এই মনস্তত্ত্ব নিয়ে। স্ক্যান করতে যাওয়ার আগে বাবা মায়েরা এই স্ক্যান এনজাইটি কিভাবে সামাল দিবেন, এবং স্ক্যানে যদি ছোটখাটো কোনো ত্রুটি ধরা পড়ে তবে মানসিকভাবে কিভাবে শক্ত থাকতে হবে? স্ক্যান অ্যাংজাইটি যেটা আপনি এখন বললেন, এটা কিন্তু খুবই বাস্তব একটি অনুভূতি। দেখা যায় যে ওয়েটিং রুমে বসে বাবা মায়েরা শুধু ঘামতে থাকেন, টেনশন করতে থাকেন আর দোয়া করেন যে রিপোর্টে যেন সবকিছু ঠিক আসে, কোনো বাচ্চার কোনো সমস্যা বা ত্রুটি যেন না আসে। এই অ্যাংজাইটি কমানোর প্রথম উপায় হলো নিজেকে এটা বোঝানো যে 95% প্রেগনেন্সি কিন্তু খুবই নর্মাল, কোনো সমস্যা থাকে না। অযথা আমরা যেটা করি ম্যাক্সিমাম টাইম, কিছু হতে না হতে গুগল বা ইন্টারনেট সার্চ করি, তো অযথা হচ্ছে গুগলে বা ইন্টারনেটে ভয়ের কিছু সার্চ করে নিজেকে প্যানিক করা যাবে না। আর যদি রিপোর্টে কোনো ছোটখাটো ত্রুটি বা সফট কোনো কণা থেকে থাকে, সফট কোনো মার্কার ধরা পড়ে, তখন তো মায়েরা আসলে কান্নাকাটি শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটি খুব বড় ধরনের একটি সমস্যা আপু। অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টে ছোট একটি সাদা স্পট, যেটাকে আমরা বলি একোজেনিক ফোকাস, বা ব্রেনে ছোট সিস্ট দেখা যায়, এগুলোকে সফট মার্কার বলে। এগুলো দেখে বাবা মায়েরা অনেক সময় ভাবেন যে আমার বাচ্চার হয়তো হার্টে বড় ফুটো আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এর বেশিরভাগই কোনো বড় ধরনের সমস্যা নয় বা কোনো রোগ নয়। প্রেগনেন্সি এগোতে থাকলে বা বাচ্চা জন্মের পর এগুলো বেশিরভাগ সময় নিজেই রিজলভ হয়ে যায়, ঠিক হয়ে যায়। তাই রিপোর্ট দেখে নিজেরা ডাক্তার না হয়ে শান্তভাবে আপনার গাইনি ডাক্তারের সাথে ডাক্তার থেকে ব্যাখ্যাটা শুনে বা আপনাদের কোনো কোয়ারি থাকলে ওনার কাছেই জেনে নেওয়াটা হচ্ছে খুব জরুরি। ধন্যবাদ সানা। আর এই যে এতগুলো দামি স্ক্যান রিপোর্ট আর প্রেসক্রিপশন, এগুলো তো হারিয়ে ফেলাও যাবে না। এই জন্যই আমরা মায়েদের বলি যে স্ক্যান করে বের হয়ে ছবি তুলে আমাদের কিডোরা অ্যাপের হেলথ ভল্টে আপলোড করে রাখবেন। এতে হচ্ছে আপনার ফাইল হারানোর আর কোনো ভয়ই থাকবে না। এটি সত্যিই আমাদের মায়েদের বড় একটি ঝুঁকি কমিয়ে দিবে। এবার আসি আমাদের 50 নম্বর প্রশ্নে, যা আমাদের দেশের একটু অত্যন্ত স্পর্শকাতর মেডিকেল কন্ডিশন। মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাচ্চার বাবার যদি পজিটিভ হয়, এক্ষেত্রে আসলে গর্ভাবস্থায় কি বিশেষ কোনো ইনজেকশন বা টিকা নিতে হয়? আপু, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন, আর এই বিষয়টি আমি একটু সময় নিয়ে সহজভাবে বোঝাতে চাই।
মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়ে থাকে, যেমন ধরেন A নেগেটিভ, B নেগেটিভ বা O নেগেটিভ, আর বাচ্চার বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই একটু বেশি থাকে। এখন মায়েদের নেগেটিভ রক্ত যখন কোনো কারণে বাচ্চার পজিটিভ রক্তের সংস্পর্শে আসে, তখন কিন্তু মায়ের শরীর ওই পজিটিভ রক্তকে বাইরের শত্রু অথবা ফরেন বডি মনে করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি বা সৈন্য তৈরি করতে শুরু করে দেয়। এটা আসলে বাচ্চার জন্য কতটা ভয়ের? প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা খুব একটা সমস্যা হয় না, কারণ হচ্ছে মায়ের শরীরে এই অ্যান্টিবডি বা সৈন্য তৈরি হইতে বেশ অনেক সময় লাগে। ততদিনে দেখা যায় যে প্রথম বাচ্চাটা সুস্থভাবে ডেলিভারি হয়ে যায়। কিন্তু বিপদটা হয় পরের প্রেগনেন্সিতে, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। দ্বিতীয় বাচ্চাটিও যদি পজিটিভ হয়ে থাকে, মানে তার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয়ে থাকে, তবে কিন্তু মায়ের শরীরে আগে থেকে তৈরি হয়ে থাকা সেই অ্যান্টিবডি প্লাসেন্টা বা গর্ভফুল ভেদ করে সরাসরি দ্বিতীয় বাচ্চার রক্তকণিকাকে ধ্বংস করতে শুরু করে। একে RH ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি আমরা। বাচ্চা তখন পেটের ভেতর চরম রক্তশূন্যতায় ভোগে, এমনকি মারাও যেতে পারে। আল্লাহ না করুন। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সমাধানটা কি? আপু, এর জাদুকরী সমাধান হলো অ্যান্টিডি ইনজেকশন। ডাক্তাররা সাধারণত প্রেগনেন্সির 28 সপ্তাহে এবং বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে এই ইনজেকশনটি দিয়ে থাকেন মাকে, যদি বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে। এটি মায়ের শরীরে সেই ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি হওয়াকে আটকে দেয়। গর্ভাবস্থায় যদি কখনো সামান্যতম ব্লিডিং অথবা রক্তপাতও হয়, তাহলেও এই ইনজেকশন দ্রুত দিয়ে দিতে হয়। তাই বাবা ও মায়ের রক্তের গ্রুপ জানাটা শতভাগ বাধ্যতামূলক। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন ডক্টর সানা। এবার আমাদের 51 নম্বর প্রশ্নে আসি। OGTT বা গর্ভাবস্থায় গ্লুকোজ টেস্ট কখন করা হয় এবং ডায়াবেটিস ধরা পড়লে করণীয় কি? 24 থেকে 28 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি মাকে 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে এই OGTT টেস্টটি আমরা করিয়ে থাকি। গর্ভাবস্থায় প্লাসেন্টা বা গর্ভফুল থেকে এমন কিছু হরমোন রিলিজ হয় যা কিন্তু মায়ের শরীরে ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দেয় না, বা ইনসুলিনের কাজের পথে বাধা দিয়ে থাকে, যার ফলে দেখা যায় যে মায়ের শরীরে রক্তে হচ্ছে সুগার লেভেলটা বেড়ে যায়। একে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস বলা হয়। এক্ষেত্রে আসলে ডায়াবেটিস ধরা পড়লে তো মায়েরা খুব ভয় পেয়ে যায়। তা ঠিক, কিন্তু আমি বলবো এখানে ভয় পাওয়ার কিছু নেই। জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়লে প্যানিক করার কোনো দরকার নেই এখানে। বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ডায়েট কন্ট্রোল করেই এটা নিয়ন্ত্রণে আনা যায়। যেমন ধরেন অতিরিক্ত চিনি অথবা মিষ্টি, সাদা ভাত, আলু, এগুলা যদি আমাদের ডায়েটে এগুলো একটু কমানো যায়, এগুলো কম খাইয়ে কিন্তু এটা লিমিটেশনে নিয়ে আসা যায়। আর হচ্ছে প্রতিদিন 30 মিনিট হাঁটার মাধ্যমেই সুগার একদম নিয়ন্ত্রণে চলে আসছে। খুব বেশি হলে ইনসুলিন নিতে হতে পারে, যা গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ, কোনো সমস্যা নেই। কিন্তু এটি যদি নিয়ন্ত্রণ না করা হয়, যদি ডায়াবেটিসকে কন্ট্রোলে না রাখা হয়, তবে কিন্তু বাচ্চার ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। আর জন্মের পর বাচ্চার সুগার লেভেল হঠাৎ করে একদম লো বা ড্রপ করতে পারে, বা ডেলিভারিতে বড় ধরনের জটিলতাও হতে পারে। ধন্যবাদ ডক্টর সানা। এবার আমাদের 52 এবং 53 নম্বর প্রশ্নে চলে আসি। গর্ভাবস্থায় হুট করে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড বা চিকেন পক্স এই ধরনের রোগগুলো যদি হয়, তাহলে কি করণীয়? এবং ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ কিনে কি খাওয়া এই সময় নিরাপদ? প্রেগন্যান্সিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ওয়েদার চেঞ্জের সময় জ্বর বা সর্দি হওয়াটা খুবই কমন মায়েদের মধ্যে। জ্বর আসলে বা শরীর ব্যথা হলে সাধারণ প্যারাসিটামল খাওয়া যেতে পারে, এটা খুবই নিরাপদ। আর সর্দি কাশিতে আদা চা, তারপর হচ্ছে লেবু অথবা গরম পানির ভাপ, যেটা স্টিম বলি আমরা, স্টিম নেওয়া ঘরোয়া টোটকা হিসেবে খুব চমৎকার কাজ করে। কিন্তু সর্দি বা কাশির জন্য যদি ফার্মেসি থেকে কোনো ওষুধ বা পেইন কিলার কি কিনে খাওয়া যাবে এই সময়টায়? একদমই না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো পেইন কিলার বা কোনো অ্যান্টিবায়োটিক ছোঁয়াও যাবে না। এটি বিপজ্জনক হতে পারে। আর যদি চিকেন পক্স অথবা টাইফয়েডের মতো বড় কোনো ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল কোনো ইনফেকশন হয়ে থাকে, তবে কিন্তু ঘরোয়া কোনো টোটকার পদ্ধতি নিয়ে আশ্রয় নেওয়ার অপেক্ষা না করে সরাসরি গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। কারণ গর্ভাবস্থায় এই ইনফেকশনগুলো, বিশেষ করে মায়ের যদি একটানা তীব্র জ্বর থাকে, খুবই হাই টেম্পারেচার থেকে থাকে একটানা, এটা কিন্তু বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ডাক্তার তখন এই পরিস্থিতি বুঝে গর্ভাবস্থায় নিরাপদ হয় এমন স্পেশাল ওষুধ দিয়ে চিকিৎসা দেবেন।
ধন্যবাদ ডক্টর সানা। আমাদের শ্রোতারা আজকে অত্যন্ত টেকনিক্যাল এবং ভয়ের কিছু বিষয় একদম গল্পের মতো করে সহজে বুঝতে পারলেন। আমি আশা করছি যে এটা আসলে তাদের উপকারে আসবে অত্যন্ত। আমরা সাধারণ প্রেগনেন্সির কিছু মেডিকেল দিক নিয়ে কথা বলছিলাম, কিন্তু সব প্রেগনেন্সি সাধারণ হয় না। আমাদের 54 এবং 55 নম্বর প্রশ্নটি স্পেশাল প্রেগনেন্সি নিয়ে। যমজ সন্তান এবং আইভিএফ এর মাধ্যমে কনসিভ করা মায়েদের ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করেন? আপু, যমজ সন্তান বা মাল্টিপল প্রেগন্যান্সি এমনিতেই কিন্তু এটা নিজের মধ্যে একটি হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ একটা গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি। কারণ পেটে দুজন বাচ্চা থাকায় তখন কিন্তু মায়ের শরীরে হরমোনের পরিমাণও কিন্তু ডাবল থাকে, আর জ্বরেও কিন্তু অনেক দ্রুত বাড়তে থাকে নর্মাল প্রেগন্যান্সির চেয়ে। এদের ক্ষেত্রে কিন্তু রক্তশূন্যতা, তারপর যেমন ধরেন গর্ভকালীন ডায়াবেটিস এবং প্রেশার বাড়ার ঝুঁকিও কিন্তু সাধারণ মায়েদের চেয়ে অনেক বেশি থাকে, যে মাগুলো টুইন কনসিভ করে থাকেন তাদের ক্ষেত্রে। এছাড়া সময়ের আগে ডেলিভারির বা প্রিটার্ম লেবার হওয়ারও কিন্তু বড় একটা রিস্ক থেকে যায়। তাই এদের চেক আপ এবং স্ক্যানগুলো একটু ঘন ঘনই করতে হয়। আর যারা আইভিএফ বা টেস্ট টিউব বেবির মাধ্যমে কনসিভ করেছেন তাদের কিন্তু প্রথম 3 মাস অনেক সাবধানে থাকতে হলেও পরের 3 মাস মানে দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে তারা কিন্তু সাধারণ মায়েদের মতোই লাইফস্টাইল লিড করতে পারেন। তবে কিন্তু ডাক্তাররা অনেক সময় প্লাসেন্টা বা জ্বরের সাপোর্ট হিসেবে কিছু প্রজেস্টেরন হরমোন দিয়ে থাকেন। প্রজেস্টেরন হরমোনের ওষুধ কন্টিনিউ করতে চান, সেটা নিয়ম মেনে নিতে হবে। খুব সুন্দর করে বুঝিয়ে বলেন ডক্টর সানা। এবার একটা রুটিন চেকআপের প্রশ্নে আসি। আমাদের 56 এবং 57 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থায় টিটি টিকাদান এবং থাইরয়েড হরমোন পরীক্ষার প্রয়োজনীয়তাটা কি? গর্ভাবস্থায় আপু থাইরয়েড পরীক্ষা করাটা আমি বলবো একদম ফরজ একটা কাজ। প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে বাচ্চার নিজস্ব কোনো থাইরয়েড গ্ল্যান্ড অথবা থাইরয়েড গ্রন্থি কিন্তু কাজ করে না। তখন কিন্তু সে পুরোপুরি মায়ের থাইরয়েড হরমোনের উপরই নির্ভরশীল থাকে। মায়ের থাইরয়েড হরমোন যদি তখন কম থাকে বা যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তবে কিন্তু বাচ্চার ব্রেন বা আইকিউ ডেভেলপমেন্ট মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। তাই টেস্ট করে সঠিক ডোজের ওষুধ খাওয়া নিশ্চিত করতে হবে যদি মায়ের থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে। আর টিটি বা টিটেনাসের যে টিকাটার কথা বললেন আপনি, এটা হলো নবজাতকের ধনুষ্টঙ্ক রোগটা প্রতিরোধ করার জন্য। যদি মায়ের আগে থেকে 5টা টিটি টিকার ডোজ কমপ্লিট করা না থাকে, সেই ক্ষেত্রে তার প্রেগনেন্সির 20 সপ্তাহ পার হওয়ার পর 1 মাসের ব্যবধানে কিন্তু 2টি ডোজ টিটি টিকা সরকারি হাসপাতাল বা যে কোনো ক্লিনিকে গিয়ে নিয়ে নেওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ, অনেক চমৎকার করে বুঝিয়ে বলেছেন। এবার আমাদের 59 এবং 60 নম্বর প্রশ্নে আসি, যা গর্ভাবস্থায় মায়েদের খুব কমন একটা কমপ্লেন। কতটুকু সাদা স্রাব যাওয়া স্বাভাবিক এবং প্রস্রাবের রাস্তার ইনফেকশন মানে ইউটিআই এটা কেন হয়? গর্ভাবস্থায় ইস্ট্রোজেন হরমোন এবং পেলভিক এরিয়াতে কিন্তু রক্ত চলাচলটা বেড়ে যাওয়ার কারণে আগের চেয়ে একটু বেশি সাদা স্রাব বা লিউকোরিয়া যাওয়া একদমই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এটি মূলত জ্বরের মুখে বাইরের থেকে যে ইনফেকশনটা যেতে পারে জ্বরের ভেদ করে, ওই ইনফেকশন থেকে রক্ষা করে। যতক্ষণ পর্যন্ত এই স্রাব পাতলা, সাদা বা দুধের মতো এবং গন্ধহীন থাকে ততক্ষণ কিন্তু ভয়ের কিছুই নেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি মায়েরা দেখতে পান যে তার স্রাবের রং হলুদ বা সবুজা বা দেখা দিচ্ছে অথবা দইয়ের মতো টেক্সচারটা মানে চাকা চাকা দইয়ের মতো চাকা চাকা মনে হচ্ছে, সাথে যদি চুলকানি বা দুর্গন্ধযুক্ত থাকে, তবে কিন্তু বুঝতে হবে যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়েছে এবং সাথে সাথেই ডাক্তারের কাছে যেতে হবে। আর যেটা আপনি বললেন ইউটিআই এর ব্যাপারে, ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন প্রেগনেন্সিতে এত কমন হওয়ার কারণ হলো বড় হওয়া জরায়ুটি তখন হচ্ছে প্রস্রাবের থলির উপর চাপ দিতে থাকে, যার ফলে হচ্ছে মায়েরা যখন প্রস্রাব করতে যান পুরোপুরিভাবে প্রস্রাবটা মানে থলি থেকে খালি হয় না, থলিতে কিছুটা প্রস্রাব থেকেই যায়। আর এই তখন এই মানে জমে থাকা প্রস্রাবে জন্ম নেয় হচ্ছে ব্যাকটেরিয়া। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ইউটিআই যদি চিকিৎসা করা না হয় তখন কিন্তু এই ইনফেকশন জ্বরেও পর্যন্ত পৌঁছে যায়, আর জ্বরেও ভেদ করে তখন এটা অকাল প্রসব বা প্রিটার্ম লেবার যেটাকে আমরা বলি, প্রিটার্ম লেবার শুরু করে দিতে পারে। এই প্রস্রাবের জ্বালাপোড়া বা তলপেটে ব্যথা হলে অবশ্যই ইউরিন রুটিন ইনভেস্টিগেশন অথবা কালচার টেস্ট করে নিতে হবে। অকাল প্রসবের কথায় যেহেতু আসলাম, আমাদের 61 এবং 62 নম্বর প্রশ্ন দুটি এর সাথে সম্পর্কিত। যখন যাদের জরায়ুর মুখ আগে খুলে যাওয়ার ঝুঁকি থাকে তাদের সার্ভাইকেল স্টিচ বা সেলাই দেওয়ার নিয়মটা কি এবং প্লাসেন্টা প্রিভিয়া থাকলে করণীয় কি?
কিছু কিছু মায়ের জ্বরের মুখ প্রাকৃতিকভাবেই ছোট বা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। জ্বরে যখন বড় হতে থাকে তখন কিন্তু দেখা যায় যে কোনো ব্যথাই নেই, ব্যথা ছাড়াই অথবা কোনো কারণ ছাড়াই জ্বরের মুখটা খুলে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, যাকে আমরা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে থাকি। যাদের আগে এমন অকাল গর্ভপাতের ইতিহাস আছে বা মিসক্যারেজের একটা হিস্ট্রি আছে, তাদেরকে কিন্তু আমরা অথবা যাদের, যে মায়েদের হচ্ছে আমরা স্ক্যান করে সার্ভিক্সটা ছোট দেখি, জ্বরের মুখটা ছোট পাই, তাদেরকে হচ্ছে 14 থেকে 16 সপ্তাহের দিকে জ্বরের মুখে একটি সেলাই দেওয়া হয়, যেটাকে আমরা সার্ভাইকাল সার্কুলেজ বলে থাকি, যা হচ্ছে ডেলিভারির আগে আগে কেটে দেওয়া হয়। আর প্লাসেন্টা প্রিভিয়া মানে হলো গর্ভফুল জ্বরের একদম নিচের দিকে অথবা জ্বরের মুখের কাছাকাছি রয়েছে। এটি থাকলে হুটহাট কোনো কারণ বা ব্যথা ছাড়াই দেখা যায় যে ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে, ব্লিডিং হতে পারে। এই এই ধরনের যাদের সমস্যা আছে, যে মায়েদের, তাদেরকে আমরা পেলভিক রেস্ট বা সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলি। কোনো ধরনের ভারী কাজ বা দীর্ঘ কোনো লং জার্নি, দীর্ঘ ভ্রমণ এবং হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা থেকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়। অত্যন্ত সিরিয়াস কিছু বিষয় নিয়ে আমরা জানতে পারলাম। এবার আসি 63 এবং 64 নম্বর প্রশ্নে, যাকে আমরা প্রেগন্যান্সি সাইলেন্ট কিলার বলতে পারি। গর্ভাবস্থায় হাতে পায়ে পানি আসা এবং প্রিএক্লাম্পসিয়া বা উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি কি? সাধারণ অবস্থায় সারাদিন হাঁটা চলা বা বসে থাকার পর পায়ের পাতায় একটুখানি পানি আসা বা ফোলা ভাব দেখা দেওয়া, এটা খুবই স্বাভাবিক। আর এটা হচ্ছে রাতে ঘুমালে কিন্তু সকালের মধ্যে দেখা যায় ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার পরও মুখ, তারপর হচ্ছে চোখের কোণ অথবা হাতের আঙ্গুলগুলো ফুলে আছে, এতই ফুলে আছে যে আপনার নর্মাল সাইজের যে আংটিটা যেটা আপনি পরতে পারেন ওইটা আপনি পরতে পারছেন না, তাহলে হচ্ছে এটি একটি বড় ধরনের রেড ফ্ল্যাগ। এটি হচ্ছে প্রিএক্ল্যাম্পসিয়া বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা ধরতে পারি। 20 সপ্তাহের পর যদি মায়ের ব্লাড প্রেশার 140 বাই 90 এর উপর থাকে, আর হচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন যায়, সাথে যদি প্রচন্ড রকম মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখেন, বা পেটের ডান দিকের উপরে লিভারের জায়গায় যদি তীব্র কোনো ব্যথা হয়, তবে কিন্তু এক মুহূর্ত দেরি না করে সরাসরি হাসপাতালে গিয়ে দেখাতে হবে। আর এটি কিন্তু মা ও বাচ্চা দুজনের জন্যই প্রাণঘাতী হতে পারে। মায়েরা কিডোরা অ্যাপের সিমটম ট্র্যাকারে এই নিয়মিত তাদের ব্লাড প্রেশার লগ করে রাখতে পারেন, যাতে হচ্ছে ডাক্তাররা সহজেই এই প্যাটার্নটা বুঝতে পারে। একদম ঠিক কথা বলেছেন ডক্টর সানা। এবার একটু স্ক্যানিং নিয়ে আমাদের মায়েদের একটা কমন ভয়ের বিষয়ে আসি। বারবার আল্ট্রাসাউন্ড করলে কি বাচ্চার কোনো রেডিয়েশন ঝুঁকি থাকে? পেটের পানি কমে বা বেড়ে গেলে করণীয় কি? আর বাচ্চার হার্টবিট মনিটর করার জন্য পোর্টেবল ডপলার কি ঘরে ব্যবহার করা উচিত? প্রথম ভয়ের উত্তর হলো, আল্ট্রাসাউন্ডে কোনো ধরনের এক্স-রে বা কোনো ক্ষতিকর রেডিয়েশন ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ ভাবে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের প্রতিধ্বনি। তাই হচ্ছে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতবার খুশি আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, যদি এটি বাচ্চার জন্য এটি হচ্ছে শতভাগ নিরাপদ। আর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স বা পেটের পানির পরিমাণ এই স্ক্যান থেকেই আমরা মেপে দেখি, এই স্ক্যান দিয়ে মাপা হয়। পানি কমে গেলে অথবা অলিগোহাইড্রোনিয়াস আমরা যেটাকে বলি, যদি পানি কমে যায় তখন কিন্তু বাচ্চার গ্রোথও কমে যায়। অনেক সময় মায়ের প্রেশার বাড়লে অথবা সময়ের আগে পানি ভেঙে গেলে কিন্তু এই সমস্যাটা হয়। তখন কিন্তু মাকে প্রচুর পরিমাণ পানি এবং তরল খাবার খেতে বলি আমরা, এবং বিশ্রামে রাখা হয়। আবার ডায়াবেটিস থাকলে কিন্তু পানি অতিরিক্ত বেড়েও আবার পলিহাইড্রামনিয়াস হয়ে যেতে পারে। তো কিন্তু এই দুই ক্ষেত্রেই এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, তাই স্ক্যানিং করাটা খুবই জরুরি। আর ঘরে বসে যে হার্টবিট মাপার ডপলার মেশিনের বিষয়টা, অনেক বাবা মাই তো আছেন যারা আসলে অনলাইন থেকে এই মেশিনটা অর্ডার করে বাসায় এই হার্টবিট চেক করতে চান। আমি একজন ডক্টর হিসেবে আপু এটি ঘরে ব্যবহারের ঘোর বিরোধী। পোর্টেবল ডপলার দিয়ে বাচ্চার হার্টবিট খুঁজে পাওয়াটা কিন্তু একটা স্কিল। বাচ্চার যদি পজিশনের কারণে অনেক সময় দেখা যায় যে হার্টবিট সহজে পাওয়া যাচ্ছে না, তো তখন হঠাৎ বাবা মায়েরা যখন হার্টবিট খুঁজে পান না, ওনারা হচ্ছে মারাত্মকভাবে প্যানিকড হয়ে যান, দেখা যায় মাঝরাতে উঠেই এমার্জেন্সিতে ছুটছেন। তাই এই মেডিকেল ডিভাইসগুলো প্রফেশনালদের হাতেই ছেড়ে দেওয়া ভালো, যার কাজ যাকে সাজে। আর বাচ্চার সুস্থতা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো মায়েদের হচ্ছে নিজেদের বাচ্চার নড়াচড়াটা ম্যানুয়ালি কাউন্ট করা অথবা কিক কাউন্টটা মেনটেন করা। অনেক ধন্যবাদ ডক্টর সানা, আপনি অনেক চমৎকার ভাবে বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার জন্য।
ধন্যবাদ আপনাকেও ডক্টর তানিয়া। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দর্শক, আমাদের সাথে শেষ হচ্ছে কিডোরের স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের সেকেন্ড ট্রাইমেস্টারের তৃতীয় পর্ব। আজকে আমরা স্ক্যান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন জটিলতা নিয়ে খুব গভীর কিছু আলোচনা করেছি। ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আগামী পর্বে আমরা কথা বলবো এই সিরিজের সবচেয়ে ইমোশনাল এবং সুন্দর একটি বিষয় নিয়ে, সম্পর্কের রসায়ন ও বাবার ভূমিকা। গর্ভাবস্থায় বাবাদের মানসিক চাপ এবং স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একদম অন্যরকম একটি পর্ব হতে যাচ্ছে আমাদের আগামী পর্ব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কিডোরের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।